আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্র সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে তিনি বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় ৮২-৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা, তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট কাজ করেই যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সখ্যতার কারণে এসব ডেভিলদের ধরছে না অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগও করেন মির্জা আব্বাস। নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন এইটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে সংস্কার করতে গিয়ে নির্বাচন পিছিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে, এমন পূর্বাভাসও দিচ্ছেন তারা। আর তাই প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটার তাগিদ বিশ্লেষকদের। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐক্যমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। পথিকারী নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে। নো ইলেকশন উইদাউট রিফর্ম। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। তবে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন হলো গিয়ে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করেন না। আর এর মধ্যে রাজনীতির মাঠে একসময় যাদের সঙ্গে একসঙ্গে সরকারে ছিলেন, রাজনীতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভক্তি। রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশের মধ্যে রয়েছে ইভিএমে ভোট না করা, জাতীয় নির্বাচনে না ভোট রাখা, কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, উচ্চ নিম্নকক্ষের সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, এমন সুপারিশও করা হয়েছে। সংসদে কমপক্ষে 30% নারীর অন্তর্ভুক্তি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।
কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মতৈক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। জরুরি যেটুকু সংস্কার করে নির্বাচন করা যায়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই সমস্ত দিকেই যাওয়া উচিত। সেই সাথে তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া নির্বাচনে গেলে তা হতে পারে রাজনীতির জন্য নেতিবাচক। রাজনৈতিক দল যদি কিছু মানতে না চায় তাহলে কি হয়, কিছুদিন পর পরে আমাদের অভ্যুত্থান হয়। 90 সালে একটা অভ্যুত্থান হলো, আবার 24-এ একটা হলো। সংস্কার না করে রাজনৈতিক দলগুলি যে আপনার নিজেদের ইচ্ছা মতো তারা দেশ চালাতে চায়, তার যে রেজাল্ট কি হয় সেটা তো আমরা 24শে জুলাই দেখেছি, তাই না? তো তার থেকে তো রাজনৈতিক দলগুলির কিছু শিক্ষণীয় আছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তাও হতে পারে গণতন্ত্রের জন্য নেতিবাচক। এই বছরের মধ্যে নির্বাচন হবে, কেউ কেউ বলেন হবে, 50-50 চান্স, এখনও ক্লিয়ার না সামনের দিনগুলোতে কি হবে। আর রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটতে পারে। এমন বাস্তবতায় সংস্কার এবং নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে। শেষ পর্যন্ত দলগুলো এবং ঐকমত্য কমিশনের সমঝোতার চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। On the basis of that framework. মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ পালিত হতে যাচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে সাফল্যময় ভবিষ্যৎ এবং পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এ রাতে। সারা রাত নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন আলেমগণ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। কায়মনোবাক্যে মহান স্রষ্টার স্মরণে ব্যস্ত মুসল্লিরা। জাতীয় মসজিদে এমন একনিষ্ঠ ইবাদতে শামিল বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মুসলমানরা। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময়ে পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ, রোজা, নফল ইবাদত এগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আমরা সারা রাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে থাকি। শবে বরাতের এক থেকে এটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় যে রমজান মাসে তারাই পড়াতে হইব, ওইটা নিয়ে আর কি আমরা ইয়াদ করা শুরু করে দিই। ফার্সি শব্দ শবে বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। ওই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাগফিরাতের জন্য সারা রাত কান্নাকাটি করছেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে মাগফিরাত দাও। এই হাদিসের আমলের কারণে গুরুত্ব দেওয়া হয়েছে যে তোমরাও ওই রাতে ইবাদত করো এবং কান্নাকাটি করো, আল্লাহর কাছে তোমরা তোমাদের মুক্তির কামনা করো। শবে বরাতের মুক্তির রাত। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস এসেছে। এই মর্মে প্রায় 14 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। এখানে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, যদি সেই হাদিসগুলোকে একসাথ করা হয় তাহলে হয়তো আমরা এতটুকু বলতে পারি বা এতটুকু কেউ কেউ বলতে পারবে যে এই হাদিসগুলোকে সবগুলোকে একসাথ করলে এই লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীর একটা ভিত্তি সাব্যস্ত হবে। বর্তমানে অবশ্য মানুষের চেতনার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। মানুষ বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরেছে যে কিছুটা এখানে অতিরঞ্জন আছে। উৎসবের আমেজে রাজধানী সহ সারা দেশেই ধর্মপ্রাণ মানুষের চোখের পানিতে নিজেদের ভুল ত্রুটির জন্য সর্বশক্তিমান রবের কাছে ক্ষমা চান। সৌভাগ্যের রজনী কিংবা লাইলাতুল বরাত, যেটি মনে করা হয় রমজানের একটি পূর্ব সতর্ক বার্তা। মুসলমানরা যেন সত্যিকার অর্থে জিকির, আজগার, তসবিহ, তাহলিল কিংবা পুণ্যের কাজের মাধ্যমে পুরো একটি মাস তাদের সকল পাপাচার মুক্ত করে নতুনভাবে জীবন শুরু করতে পারেন, এ ধরনের একটি প্রেরণা দেওয়া হয়, এ ধরনের একটি বার্তা দেওয়া হয় এই লাইলাতুল বরাতের মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, বাইতুল মোকাররম, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে দলে দলে টঙ্গীর তুরাগ পাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমেদ কান্দলবির অনুসারীরা অংশ নিচ্ছেন এ পর্বে। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম দিনে জুম্মার নামাজ পড়তে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন মুসল্লিরা। সকাল থেকে চলছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান।
এছাড়া আজ রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় অধিক সওয়াব হাসিলের উদ্দেশ্যে ইবাদত বন্দকির জন্য ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত 5 ফেব্রুয়ারি। নিজের পরিবর্তন, আকলাক, চরিত্র, মহামেলাত, মহাসেরাত সমস্ত মানুষের ভিতর কীভাবে দিন চলে আসে এই একটা মেহনত। এখান থেকে যেন গোটা বিশ্বের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ তাআলা যেন মুসলিম করার সুযোগ করে দেন। মুসলমান ভাই ভাই আমরা এক হয়ে যেতে পারি, আমাদের ভিতর যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হতে পারে। ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, ইজতেমা ময়দানে জুম্মার নামাজের মুসল্লি সমাগম কেমন দেখলেন, আর আজকে কি কি বয়ান এবং আমলের ব্যাপারে কথা হবে এটা আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই জুম্মার নামাজ আদায় হয়েছে এবং জুম্মার নামাজ আদায়ের পরই আম বয়ান শুরু হয়েছে এবং যে ধর্মপ্রাণ মুসল্লি যারা যোগ দিয়েছেন এই দ্বিতীয় ধাপের ইজতেমায় তারা যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে তারা এই আম বয়ান শুনছেন এবং আম বয়ান পরবর্তী সময়গুলোতে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বা ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই বিশ্ব ইজতেমার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় এবারেও কোনো রকমের কোনো ত্রুটি রাখা হয়নি এবং যে ব্যবস্থাপনা এবং বিশেষ করে যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা বা মানুষের চলাচলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই ইজতেমার ময়দানে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয়, যে পুরো ইজতেমা ময়দানকে 81টি খিত্তা বা স্থানে ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর থেকে মূলত আম বয়ান শুরু হয় এবং মূল পর্ব শুরু হয়ে গেছে জুম্মার নামাজের পর থেকে। এবং এর আগে আমি আরও একটি বিষয় জানাতে চাই যে এর আগে 31 জানুয়ারি থেকে 2 ধাপে মোট টানা 6 দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 6 দিন ব্যাপী মূলত এটি করা হয়েছিল মাওলানা জুবায়ের পন্থী যারা মুসল্লি রয়েছেন তারা এটি করেছিলেন এবং এই 1 বর্গ কিলোমিটারের বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই আমরা জানি বা দেখতে পেয়েছি। এবং ময়দানের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে বয়ান মঞ্চ এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে পুরো ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে। এবং আমি আরও একটি বিষয় জানাতে চাই যে বিশ্বের প্রায় অর্ধেক দেশ যেগুলো ধর্মপ্রাণ মুসল্লিরা বসবাস করেন এবং তারা প্রায় 10,000-এর বেশি মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছে এবং এই ইজতেমার আখেরি মোনাজাত মূলত সম্পন্ন হবে আগামী রোববার বেলা 11টা থেকে 12টার মধ্যে এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমেই এবছরে 2025 সালে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। ছুটির দিন, সাথে বসন্ত ও ভালোবাসা দিবস, তাই যেন সকাল থেকেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছে 21-এর বইমেলায়, হয়ে উঠেছে আরও বর্ণাঢ্য। প্রিয়জনকে সাথে নিয়ে লাল হলুদ সাজে সকাল থেকেই বই পড়ুয়ারা ভিড় জমিয়েছিলেন মেলায়। আর বেলা 11টা থেকে শুরু হয় শিশু প্রহর, চলে বেলা 1টা পর্যন্ত। এই বিশেষ আয়োজনে মেতে ওঠে শিশুরা। লোক সমাগম এবং অন্যান্য দিনের চেয়ে বেশি হওয়ায় বেচা বিক্রিও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্ণধাররা। দুপুরের পর থেকে বইমেলায় মানুষজনের ভিড় আরও বাড়বে, সাথে বইয়ের বিক্রিও বাড়বে বলে মনে করছেন তারা। পবিত্র শবে বরাতের কারণে রাত 9টার পরিবর্তে বইমেলা শেষ হবে সন্ধ্যা 7:30টায়। ছুটির দিনে 21শে বইমেলার খবর জানতে সরাসরি যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, আবার ছুটির দিন, এই সব মিলিয়ে আজকে আপনি বইমেলায় লোক সমাগম কেমন দেখছেন এবং বই বিক্রি কেমন হচ্ছে? আফসানা,
আজকে বসন্ত ভালোবাসা দিবস এবং ছুটির দিন মিলিয়ে কিন্তু সবার মনেই রং লেগেছে, লাল হলুদ মিশিয়ে সবাই কিন্তু সেজে এসেছে মেলায়। এবং আজকে কিন্তু সকাল থেকেই ক্ষুদে দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়া ভিড় ছিল। এখন বিভিন্ন জায়গার আয়োজন এখন এই দুপুরেও কারো বিরতি নেই, মানুষ আসছে, প্রচুর ভিড় হচ্ছে। বিক্রেতারা বলছে সবাই কিন্তু এই ফেব্রুয়ারি মাস একটা অন্যরকম তাৎপর্য বহন করে বাঙালিদের জন্য। আর এই ফাল্গুন ভালোবাসার দিন, তো এটা আরও একটা অন্যরকম দিন। তারা আসছে, বই দেখছে, বই কিনছে। তারা বলছে যে এবার অন্যান্য দিনের চেয়ে আজকে মনে হচ্ছে ভিড়টা বেশি, আরও বেশি ভালো বই বিক্রি হবে এবং আরও সময় যাবে, আরও সময় যাওয়ার সাথে সাথে আরও ভিড় বাড়ছে। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে তরুণীরা আসছে, বিভিন্নভাবে বিভিন্ন রঙে সেজে নিজেদেরকে সাজিয়ে আসছে এবং তাদের অনেক ভালো লাগছে বলে জানিয়েছে। এবং তারা এখান থেকে বইমেলা থেকে বিভিন্ন তাদের পছন্দের মতো বই কিনে আবার চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আজকেও আবার শবে বরাতও আছে রাতের সময়। তো সব মিলিয়ে আজকে যে ভালোবাসা এবং বসন্তের স্পন্দন আমরা বইমেলায় কিন্তু দেখতে পাচ্ছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শবে বরাত উপলক্ষে চাহিদা বাড়ায় অস্থির মাংসের বাজার। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দামও বাড়তি, কেজি 210 টাকা। রোজার আগে নতুন করে বেড়েছে লেবু ও কিশমিশের দাম। অন্যদিকে কয়েক মাস ধরে অস্থির থাকা তেল ও চালের বাজারেও স্বস্তি ফেরেনি। মেজবাহ হাসানের রিপোর্ট। শবে বরাতে বাড়তি চাহিদা গরুর মাংসের, তাই ভিড়ও বেশি কষায়ের দোকানগুলোতে। দীর্ঘদিন ধরেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, তবে শুক্রবার সেই দাম পৌঁছেছে 800 টাকায়। বরাবরের নয় আমরা 750 টাকা করে মাংসগুলো কিনতাম, আজকে মাংস বাজারে এসে দেখি 800 টাকা। এক গরুতে 10,000 করে বেশি, কেমনে কি করবো কোন? মুরগির বাজারও অস্থির। কয়েক সপ্তাহ ধরে 200 টাকার উপর ব্রয়লার মুরগির দাম না উঠলেও এখন কেজি বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালির দাম আরও বাড়তি। 190 টাকা 80 টাকা কিনেছি, কিন্তু আজকে আবার দেখলাম একটু দাম বেশি, 20 টাকা 30 টাকা বেড়ে গেছে দামটা। ব্রয়লার মুরগি এই টাইমে তো 180 বা 160 টাকা হওয়ার কথা, 210 টাকা। মাল আমদানি খুবই কম। কোনো উৎসব আসলেই বিক্রেতাদের অতি মুনাফার এই প্রবণতায় হতাশ সাধারণ ভোক্তারা। কোনো একটা উৎসব হলেই সেটা দাম বাড়াই দেয়। একটা উৎসব আসলে দাম বাড়বে, আমি মনে করি রেগুলার যে দাম আছে এই দামটাই ঠেকা ঠিক। ভোজ্য তেলের বাজারে এখনো অস্থিরতা চলছে। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের, তাও মিলছে না পর্যাপ্ত তেল। তাগতে যদি আমরা 5 কার্টুন তেল চাই, তারা মিনিমাম 2 কার্টুন তেল দিব বা 1 কার্টুন, 2 কার্টুন দিবে না, 1 কার্টুনের লগে আরও আদার্স 5-6 হাজার টাকা মাল দিয়ে দেয়। কয়েক মাস ধরে লাগামহীন চালের বাজারেও ফেরেনি স্বস্তি। দাম নতুন করে আর না বাড়লেও কমেনি। তবে গত বছর রোজার আগে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। চালের প্রচুর মজুদ আছে, ধানের মজুদ আছে। এখন অগ্রহণে ধান উঠছে 1 কেজিতে 6-7 টাকা বাড়া অযৌক্তিক। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, আর বাজারে মৌসুমী সবজি সরবরাহ বেশি হয়, দামও ভোক্তাদের নাগালে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। গত রাত 1টায় বিমানে ওঠেন শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, মিরাজ, মুস্তাফিজরা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ, ক্রিকেটাররা সবাই। দুবাই গিয়ে 17 ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান এ দল তথা পাকিস্তান শাহিনস। 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক পরের দিন ভারতের বিপক্ষে দুবাইতে। তারপর গ্রুপের অপর 2 খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। শনিবার ব্যাকআপ হিসেবে 2 পেসার খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ দলের সঙ্গে যোগ দেবেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।